আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। যারা যুক্ত হয়েছে কিংবা হবে সবাই আসলে দীর্ঘদিন পর বলতে প্রায় 4-5টা ক্লাস গ্যাপ ছিল, তোমাদের সাথে একত্রিত হতে পারিনি। তো সবাই একটু দ্রুত যুক্ত হই এবং লাইভটা শেয়ার করে দেই। আজকে এবং আগামীকাল টানা 2 দিন আমাদের 2টা ফ্রি ক্লাস হবে, তারপরে কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো অফ হয়ে যাবে। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেয়। সবাই যারা অলরেডি যুক্ত হয়েছে সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম এবং সবার কাছে যেটা অনুরোধ থাকবে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। এবং যেটা সবথেকে বেশি জরুরি, যারা এই আমার এমসিকিউ পেইড কোর্সের স্টুডেন্ট আছে সবাই একটু পেইড কোর্সে লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই পেইড কোর্সে লাইভটা একটু শেয়ার করে দিও। মানে পেইড কোর্সে বলতে তোমাদের মেসেঞ্জার গ্রুপটাতে লাইভটা একটু শেয়ার করে দিও সবাই। ওকে, সবাই একটু তোমাদের পেইড কোর্সের যে গ্রুপটা আছে ওই গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপটাতে আর কি। আর যারা অলরেডি যুক্ত হয়েছো সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। অনেকদিন পর একটা ক্লাস শুরু হয়েছে। আমি আগামী কালকেও টানা তোমাদের জন্য আরেকটা ক্লাস নেব। আগামী কালকেও তোমাদের ক্লাস হবে, এটা আগে থেকে বলে রাখি। সবাই আশা করছি আমাদের ক্লাসগুলোতে উপস্থিত থাকবে। সবাই একটু ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, একটু তোমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওই মেসেঞ্জার গ্রুপে একটু লিংকটা শেয়ার করে দাও। হ্যাঁ, লিংকটা একটু শেয়ার করে দাও। সবাইকে একটু মানে মেনশন করে দেই, যারা ক্লাসে এখন পর্যন্ত যুক্ত হয় নাই সবাইকে মেনশন করতে, যাতে করে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। আমাদের অ্যাকাউন্টিং আওয়ার যে গ্রুপটা আছে সেটাতেও তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো। অ্যাকাউন্টিং আওয়ার যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো। ওকে, সবাই একটু শেয়ার করবো প্লিজ। যারা যুক্ত হয়েছে সবাই শেয়ার করো, কারণ আজকে কিন্তু আমরা অলরেডি, তোমরা জানো, আমরা আমাদের ফ্রি কোর্সের অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং এমসিকিউ যে বস কোর্স এটা কিন্তু আমাদের পেইড কোর্স। তবে আমি সবার সুবিধার্থে এই পেইড কোর্সের 4টা ক্লাস, প্রথম 4টা ক্লাস অর্থাৎ যেগুলো বেসিক অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে সেই ক্লাসগুলো কিন্তু আমি আসলে তোমাদের জন্য এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছি বা নিচ্ছি তোমাদের জন্য এই ক্লাসগুলো। তো সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে করে বাকি সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং আজকেও কিন্তু আমরা বেসিক অ্যাকাউন্টিং এর আরেকটু গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করছি দ্রুত লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, কে কে যুক্ত হচ্ছে একটু কমেন্টে আমাকে জানিও। কে কে যুক্ত হয়েছে আমাদের সাথে কমেন্টে একটু জানাবে আমাদেরকে। সবাই একটু কমেন্ট করো কারা কারা যুক্ত হয়েছে। ফাতেমা আসতো, ফাতেমা তো শুরু থেকে আসতো, বাকিরা কোথায়? একটু আমরা আমাদের পেইড কোর্সে লিংকটা দিছি কিনা ফাতেমা, তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটু লিংকটা দিয়ে দাও। তোমাদের মেসেঞ্জার গ্রুপে লিংকটা একটু দিয়ে দাও। লাভলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করে দাও ভাই, সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দাও, একটু দ্রুত করো। সবাই শেয়ার করে দাও, একটু তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও, যাতে করে বাকিরাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে, সবাই যেন ক্লাসটা করতে পারে এই আর কি। সবাই একটু লাইভটা শেয়ার করবো যারা যুক্ত হয়েছে। আজকে কিন্তু আরো কিছু বেসিক জিনিস আলোচনা করব। লাস্ট দুইটা ক্লাস যারা যুক্ত আছে সবাই 2টা ক্লাস করছো কিনা, এবং আজকের এই ক্লাসগুলো কিন্তু যারা এডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো স্যার দিয়ে দিয়েছে। আচ্ছা, দৈনিক, আসসালামু আলাইকুম। আসসালাম স্যার। সবাই একটু যদি শেয়ার করি তাহলে আমাদের এই বিষয়গুলো মানে বাকিরাও আসলে ক্লাসটা যখন করতে পারে আমাদের ভালো লাগবে, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা। এটা সবাই করুক, সবাই জানুক, তাই আমি চাই। মানে তোমাদের জন্য হয়তো এইভাবে এমসিকিউ ডেডিকেটেড ক্লাস কেউ নিবে না, এবং তোমাদের জন্য কিন্তু আমি একটা মাস্টার প্ল্যান করতেছি ইনশাআল্লাহ। আসলে আমার চাকরি করে এগুলা করতে হয় বিদায় আমি আসলে অনেক কিছু তোমাদের জন্য করার ইচ্ছা থাকলেও যথাসময়ে করতে পারি না। বাট আমার অনেক বেশি ইচ্ছা হচ্ছে এটা, যে যারা হচ্ছে এইচএসসি 25+26 ব্যাচ আছো এবং এসএসসি
এসএসসি 25+26 ব্যাচ আছো, তোমাদের জন্য একটা ইনশাআল্লাহ খুব চমৎকার একটা প্ল্যান করতেছি। প্ল্যানটা হচ্ছে এই যে আমার এখানে তোমরা জানো সিকিউ কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে হয়, তাই না স্যার? তো আগামী কিছুদিন অর্থাৎ 4 থেকে 5 মাসের একটা টার্গেট আমরা নিয়ে 4 থেকে 5 মাসের একটা টার্গেট নিয়ে আমি যেটা করব, অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ফিনান্স ফার্স্ট পার্ট, এই টপিকগুলোর একটা রুটিন দিব, কমপ্লিট একটা রুটিন থাকবে, ঠিক আছে? একটা কমপ্লিট একটা রুটিন থাকবে এবং সেই রুটিনে তুমি দেখতে পাবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো কিভাবে হবে। একেবারে শুরু থেকে, এমন না যে মাঝখানে একটা চ্যাপ্টার পড়াইলাম আবার তোমাদের চাওয়া অনুযায়ী আরেকটা চ্যাপ্টার পড়াইলাম, এত করে কি হয় অনেকের প্রস্তুতির আসলে কমপ্লিট হয় না। তো এখন যেটা করব, যেটা আমি আলটিমেটলি ডিসিশন নিয়েছি, যে একটা রেগুলার একটা রুটিন, যেমন অনেক বড় বড় প্ল্যাটফর্ম গুলো কিন্তু এই জিনিসটা করে যে দেখা যায় একটা রুটিন দিয়ে দেয়, ওই রুটিন অনুযায়ী পুরো তুমি জানবে যে এখানে পড়লে ইনশাআল্লাহ তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। সো খুব শীঘ্রই ইনশাআল্লাহ এই ক্লাসটা এই কাজটা করতেছি, হয়তো বা এই মাস এই সপ্তাহের মধ্যে করার একটা প্ল্যান আছে। আগামী সপ্তাহ শেষের দিকে থেকে আমরা এটা তোমরা সবাই জেনে যাবে যে কোন টপিকের কয়টা ক্লাস হবে, কোন চ্যাপ্টারের উপর ক্লাস হবে, কোন দিন ক্লাস হবে, এবং আজকের ক্লাস হয়ে গেল এই টপিকের, পরের ক্লাসটা কোন টপিকের উপর, এটা তুমি কমপ্লিটলি জানতে পারবা। সো এইভাবে হইলে আমি বিশ্বাস করি তোমার যেটা হবে, তুমি একেবারে নির্ভর হয়ে ক্লাসগুলো করতে পারবা এবং তুমি এটা বুঝবা যে এই সময়টা শেষে তোমার এই ক্লাসটা এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবং একটা ডিসিপ্লিনের মধ্যে আসার চেষ্টা করতে, যেহেতু আমি এককভাবে একটা প্ল্যাটফর্ম চালাই, আমার জন্য একটু এই বিষয়গুলো ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। আর তোমাদের কোঅপারেশন থাকলে আমি তোমাদের জন্য বেস্ট কিছু দিব। এতদিন তো দিয়ে আসছি, এখন আরো বেস্ট কিছু তোমরা পাবে। এই প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারি, এই প্ল্যানটা যদি আমি কাজে লাগাইতে পারি, তোমরা নিঃসন্দেহে অনেক কিছু পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা অলরেডি পেড কোর্সে ভর্তি হইছো, তোমাদের সুবিধাতে বলে রেখে আজকে 3 নাম্বার ক্লাস, আগামী কালকে 4 নাম্বার ক্লাস, একেবারে 4 নাম্বার ক্লাসটা হয়ে যাবে। এর পরে আর কোনো ক্লাস আমাদের এই প্ল্যাটফর্মে ফ্রিতে হবে না, মাঝে মাঝে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো দিব যেন সবার সুবিধার্থে। বাকি ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা তোমাদের এই এমসিকিউ পেড কোর্সে যে বাকি ক্লাসগুলো আছে, এই বাকি ক্লাসগুলো আমরা তোমাদের নেক্সট ক্লাসে, অর্থাৎ 4 নাম্বার ক্লাস তো কালকে হবে, 5 নাম্বার ক্লাসটা আমি তোমাদের হচ্ছে তোমাদের পেড কোর্সের যে ব্যাচ, সেই ব্যাচে নিব। তার মানে ওটাতে আর সবার অ্যাক্সেস থাকবে না। তো যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তোমাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিয়েছি, অলমোস্ট সবাইকেই। যারা এখনো অ্যাড হও নাই তারা অ্যাড হয়ে নিবা। লাভলি একটা পেড ব্যাচ কি শুধু বিশ্ববিদ্যালয়দের জন্য? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ব্যাচ তো আমি ফ্রি করে দিছি, ওটা আপনি পেড ব্যাচ পাইলেন কই? ওটা তো একাডেমিক ব্যাচ, ওটা তো একাডেমিক ব্যাচ, এসএসসি টু হচ্ছে এইচএসসি অ্যাডভান্স ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স, ওটা তো একাডেমিক ব্যাচ। এবং কেউ যদি এডমিশনের কেউ ক্লাসগুলো করতে চায় সে করতে পারে, তারও দেখা যাবে যে এডমিশনের অ্যাকাউন্টিং ও ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। কারণ আমি ওখানে আমি বলছি যে আমি এমন ভাবে পড়াবো যে তোমাদের দেখা যাবে যে কি তোমাদের হচ্ছে ওই এডমিশন পর্যন্ত কভার হয়ে যাবে। ফাতেমা রহমান বলছে 29 তারিখ থেকে আমাদের প্রি টেস্ট, অনেকের বিভিন্ন কলেজে প্রি টেস্ট শুরু হচ্ছে। তবে আমি এখন যেটা করব, একটু সেকেন্ড পেপারের ক্লাসগুলোর উপর একটু বেশি প্রায়োরিটি দিব। সেকেন্ড পেপার যারা এইচএসসি 25 ব্যাচ আছো, এইচএসসি 25 ব্যাচের যে সিকিউ যে টপিকগুলো আছে, সিকিউ যে এবং এমসিকিউ যে টপিকগুলো আছে, ইনশাআল্লাহ আগামী কিছুদিন আমরা ওই টপিকগুলোর উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর আমি একা মানুষ তোমাদের সবাইকে স্যাটিসফাই করা আমার পক্ষে পসিবল না, বা আমি মানে সবগুলো ব্যাচের উপকার হয় আমি সেইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি। প্রতিদিন যেহেতু ক্লাস নেই, তোমাদের একটা এক্সপেকটেশন থাকে স্যারের উপর, আমি এটা বুঝি এবং আমি সেখান থেকে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু করার। সেই ফার্স্ট তো আজকে পেড কোর্সের 3 নাম্বার ক্লাস, আগামী কালকে 4 নাম্বার হবে, এরপর আর কোনো ক্লাস হবে না পেড কোর্সের। ওকে, তো চলো আমরা শুরু করি। আশা করছি তোমরা আরো বেস্ট কিছু পেতে যাচ্ছ অ্যাকাউন্টিং আউট থেকে। এবং 24 ব্যাচে যারা আসছো এডমিশনে, তোমাদের তো পুরো কোর্স ফ্রি করে দিছি। অলরেডি 10টা ক্লাস হয়েছে, আজকে 10 নাম্বার ক্লাস, কালকে 11 নাম্বার ক্লাস হবে, সমন্বয় দেখলার উপর আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করা যাক। যারা যুক্ত হচ্ছে সবাইকে অ্যাকাউন্টিং আউটের স্বাগতম। আমি আশা করছি তোমরা সবাই অ্যাকাউন্টিং আউটের সাথে থাকবে, সব সময় থাকবে। আমাদের এখন একটু খারাপ সময় যাচ্ছে, আমাদের পেজ একটু ঝামেলার মধ্যে আছে, তো তোমরা যদি সবাই সহযোগিতা করো আশা করছি এগিয়ে যাব। তোমাদের হাফ ইয়ারলি এক্সাম থাকবে, তোমাদের হচ্ছে প্রি টেস্ট থাকবে। এখন সবাইকে তো আসলে যেহেতু অনলাইনে পড়ে, সবাইকে তো আর একদিনে পড়াই দিতে পারবো না, সবার কাজে লাগে, সবার উপকার হয়, সেভাবে ক্লাস নেবো ইনশাআল্লাহ। সবাই অ্যাকাউন্টিং আউট থেকে কিছু না কিছু পাবে, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? যাই হোক, চলো শুরু করা যাক। এখন আসো, আর আমি এটা বুঝি তোমাদের প্রত্যাশা একটু বেশি থাকে, যেহেতু আমি এটা বিশ্বাস করি এবং এটা আমি কনফিডেন্ট যে আমার মতো করে এইভাবে গ্রুপ সাবজেক্টের উপর একাডেমিক এবং এডমিশন এই অনলাইন প্ল্যাটফর্মে কেউ নেয় না। অ্যাটলিস্ট এটা আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? যাই হোক, চলো শুরু করা যাক। আজকে তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে যে বিষয়টা বলছিলাম, যে আমরা হিসাব পড়তেছিলাম। গত ক্লাসে কি পড়তেছিলাম ভাইয়া বলো তো, মনে আছে কিনা? হিসাব। তো হিসাব পড়তে গিয়ে সাধারণত আমরা দেখছি যে হিসাবটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতাম, মনে আছে কিনা তোমাদের? আচ্ছা, আধুনিক পদ্ধতিতে, হ্যাঁ, একটা হচ্ছে কি
আধুনিক পদ্ধতিতে, আর হচ্ছে সনাতন পদ্ধতি। কি পদ্ধতিতে? সনাতন। তো আধুনিক পদ্ধতিতে হিসাব ছিল কয় প্রকার মনে আছে তোমাদের? আধুনিক পদ্ধতিতে হিসাব ছিল 5 প্রকার। কি কি পায় বলো তো? সবাদম। সংক্ষেপে আমরা কি মনে রাখবো? সবাদম ছিল কি কি? সম্পদ, ব্যয়, দায়, আয়, আর হচ্ছে কি মূলধন বা মালিকানা সত্ত্ব। এই তো, তাহলে এই ছিল হচ্ছে মানে আধুনিক পদ্ধতিতে যে আমাদের 5 প্রকার হিসাব, এই 5 প্রকার হিসাব ছিল এটা। এবং এগুলোর বিস্তারিত কিন্তু লাস্ট ক্লাস আমরা আলোচনা করছি, তাই না স্যার? এখন আসলে যে সনাতন পদ্ধতিটা, এই সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার তোমাদের কি মনে আছে? আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, সবার কাছ থেকে একটু জানতে চাই। হ্যাঁ, প্রাক নির্বাচনী পরীক্ষা, এটা প্রি টেস্ট, আমি এটা মাথায় আছে। আমি তোমাদের সেকেন্ড পেপারের উপর কিছু ক্লাস দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সেকেন্ড পেপারে কিছু ক্লাস দিব। তোমরা একটু অ্যাক্টিভ থাকো পেজে। আমি আমার পেজটাকেও কিছু কাজ করাচ্ছি, পেজটাও যেন রিদমে ফিরে আসে সেটা চেষ্টা করতেছি। বলো ভাই কি হবে? সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার? কে বলবা? মুক্তা বলছো 2 প্রকার। সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 2 প্রকার। সাকিব বলছো কিছুই বলো নাই। আর সবাই একটু রেসপন্স করার চেষ্টা করি। সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার? সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার? আর কেউ কি বলতে পারবো না? আমরা কি জানি না এটা? কেউ কি পারবো না? দুই প্রকার। আচ্ছা, একটু রেসপন্স করবো সবাই। সাকিব বলছো 2 প্রকার, লাভলি বলছো 2 প্রকার, সুবর্ণ বলছো 2 প্রকার, ফাতেমা বলছো 3 প্রকার, তামান্না, তাসরিন, সিমা বলছো 2 প্রকার। আচ্ছা, কেউ পেড কোর্সে যদি স্টিল ভর্তি হতে চাও, আমাদের ভর্তি চলমান থাকবে, চাইলে ভর্তি হয়ে নিতে পারবা। আসলে মূল বিষয়টা যদি একটু ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করি, সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 2 প্রকার। কিভাবে একটু দেখো, ভুল বুঝো না, আগে শুনে নাও। 2 প্রকারের মধ্যে একটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, আরেকটা হচ্ছে অব্যক্তিবাচক। আরেকটা হচ্ছে কি ভাই বলো তো? অব্যক্তিবাচক। এখন এই অব্যক্তিবাচক হিসাবটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এই অব্যক্তিবাচক হিসাবগুলোকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে নামিক হিসাব, একটা হচ্ছে নামিক হিসাব, আরেকটা হচ্ছে ভাই কি বলো তো? আরেকটা হচ্ছে সম্পদ হিসাব। আরেকটা হচ্ছে কি হিসাব? আরেকটা হচ্ছে সম্পদ হিসাব। এই যে বেসিক গুলো পড়াচ্ছি, কয়জন স্টুডেন্ট এগুলো এভাবে শিখছো? আমার বিশ্বাস অনেকে এগুলা পারো না। আবার অনেকে দেখে মনে হচ্ছে এগুলোকে আদৌ আসে কিনা। অ্যাকাউন্টিং এ শিখতে হলে এভাবে শিখতে হবে। অ্যাকাউন্টিং এ শিখতে হলে এভাবে বেসিক জিনিসগুলো ধরেই আমাকে আগাইতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম দেখো, সনাতন পদ্ধতি হিসাব 2 প্রকার হলো, পরে কিন্তু আবার 3 প্রকার হয়ে গেল। 1 2 3। এজন্য অনেকে এটাকে কয় প্রকার বলে? 3 প্রকার বলে। তার মানে প্রধানত কিন্তু আমরা 2 প্রকার পাচ্ছি। তারপরে এটাকে ক্লাসিফাই করে আরো 2টা পাওয়া যাচ্ছে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে কয় প্রকার? টোটাল হয়ে যাচ্ছে 3 প্রকার। তাই এটা কখনো কখনো কোন জায়গায় দেখবা 3 প্রকারও বলা হয়ে থাকে। কথা কি বুঝাইতে পারছি কিনা? কথা কি ক্লিয়ার? তাহলে আমরা গত ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আলোচনা করছি। আমরা সম্পদ, আয়, দায়, ব্যয়, মূলধন এবং বিপরীত সম্পদ, বিপরীত আয়, ব্যয়, দায় এগুলোও কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে এইটা বুঝতে পারছো কিনা? সনাতন যে হিসাব, সনাতন পদ্ধতির হিসাবের যে ক্লাসিফিকেশনটা, এইটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাকে জানাও সবাই। এটা কি ক্লিয়ার ভাইয়া? সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগটা ক্লিয়ার কিনা? সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগটা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে জানাই ফার্স্ট। স্যার স্টিল ল্যাবটা শেয়ার করো না। আমি অনুরোধ করব তোমাদেরকে, তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আসলে আমরা ফরওয়ার্ডে যেতে পারছি না। একটু সবাই মিলে সহযোগিতা করবে। যারা ভিডিওতে এখনো লাইক দেন, একটা লাইক টেক দিয়ে দিও। স্যার আরেকবার বলেন, আরেকবার কি বলবো? বলছি সনাতন পদ্ধতি হিসাব 2 প্রকার, ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক। অব্যক্তিবাচককে আবার 2 ভাগে ভাগ করেছে, নামিক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। তাহলে টোটাল হচ্ছে 3 প্রকার, ব্যক্তিবাচক, নামিক হিসাব, সম্পদ হিসাব। এই তো এটুকু তো বললাম। শাফি, সাকিব, তামান্না। আচ্ছা, তোমরা কিন্তু দেখো কিছু স্টুডেন্ট কিন্তু নতুন প্রতিদিন অ্যাড হও। তো তোমরা একটু শেয়ার করবা তোমাদের প্রোফাইল থেকে, বা তোমরা বিভিন্ন গ্রুপে অ্যাড থাকো, তোমাদের কলেজের, স্কুলের বিভিন্ন গ্রুপ থাকে, উপকৃত হবে নিঃসন্দেহে সবাই। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই জিনিসগুলো একটু বিস্তারিত জানা, এই জিনিসগুলো একটু ডিটেইলসে জানা। ঠিক আছে? এগুলো তোমাকে খুব বেশি হেল্প করবে। চলো, এবং জানলে তোমার ভালো লাগবে। আসলে দেখা যায়। তাহলে এখন আমরা প্রথমে যেটা আমরা তো আলোচনা করতেছি কি ভাই বলো? আমরা আলোচনা করতেছি সনাতন পদ্ধতি। তো সনাতন পদ্ধতিতে আমরা কি আলোচনা করতেছি? হিসাব। সনাতন পদ্ধতিতে আমরা হিসাব আলোচনা করতেছি। তাহলে এখন আমরা প্রথমে কি দেখব? প্রথমে দেখব হচ্ছে সনাতন পদ্ধতির একটা হিসাব আমরা পাইলাম, সেটা হচ্ছে কি হিসাব? ব্যক্তিবাচক হিসাব পাইলাম। এবার এই ব্যক্তিবাচক হিসাবটা কি সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। ওকে? এই ব্যক্তিবাচক হিসাবের আবার ক্লাসিফিকেশন আছে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্রের ক্লাসে ইনশাআল্লাহ ক্লাস দেব।
ক্লাস দেব, যেহেতু সমন্বয় যাবে তোমাদেরকে পড়াইছি, কার্যপত্র পড়াইতে এখন কোনো সমস্যা নাই। তাহলে আসো, এই যে ব্যক্তিবাচক হিসাবটা ভাই দেখতেছো, এই ব্যক্তিবাচক হিসাবটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? ব্যক্তিবাচক হিসাব আবার 3 প্রকার। ব্যক্তিবাচক হিসাব আবার কয় প্রকার ভাই বলো তো? ব্যক্তিবাচক হিসাব হচ্ছে আবার কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে এক নাম্বার স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। কি হিসাব বলো তো ভাইয়া? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ ন্যাচারাল। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে যেরকম হয়। তাহলে স্বাভাবিক ব্যক্তি, ভালো করে খেয়াল করো, স্বাভাবিক ব্যক্তি মানে ব্যক্তি বলতে কাকে বোঝাচ্ছে? স্বাভাবিক ব্যক্তি বলতে বোঝাচ্ছে কাকে? মানুষকে। কাকে বোঝাচ্ছে? স্বাভাবিক ব্যক্তি বলতে কাকে বোঝাচ্ছে? মানুষকে বোঝাচ্ছে, তাই না? মানুষের নাম, তাই তো? মানুষ। স্বাভাবিক ব্যক্তি বলতে কি বোঝাচ্ছে? মানুষের নামে হিসাব। কার নামে হিসাব ভাই বলো তো? মানুষের নামে হিসাব, অর্থাৎ আমাদের যে মানুষ, আমরা এই মানুষের নামে হিসাব। তাহলে কি কি থাকতে পারে? যেমন ধরো হচ্ছে ডিরেক্ট তোমার নামে হিসাব থাকবে, যেমন রহিম হিসাব, করিম হিসাব, জলি হিসাব, পরে ধরো হচ্ছে ফাহিম হিসাব, এরকম ব্যক্তির নামে হিসাব থাকবে। কি নাম? ব্যক্তির নাম। যেমন ধরো হচ্ছে দিলাম রহিম, করিম ইত্যাদি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রহিম করিম কিন্তু কি হইতে পারে? এই রহিম করিম কিন্তু প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব হতে পারে। কি হিসাব হতে পারে? প্রাপ্য হিসাব, প্রাপ্য বা প্রদেয় হিসাব হতে পারে। কি হিসাব হতে পারে? প্রাপ্য বা প্রদেয় হিসাব হতে পারে। এই রহিম করিম কি হতে পারে? এই রহিম করিম কিন্তু আমরা জানি যে প্রাপ্য বা প্রদেয় কিন্তু ব্যক্তির নামে হয়, সাধারণত ব্যক্তিকে বোঝায়। প্রতিষ্ঠান হতে পারে, বাট আমরা এখানে যেটা মনে রাখবো হতে পারে কিন্তু বলছি তোমাকে। তাহলে আমাদের মূল বিষয়টা কি? মানুষের নামে যদি কোনো হিসাব হয়, সেই হিসাবটা অবশ্যই কি? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক কিবাচক হিসাব? ব্যক্তিবাচক হিসাব। 2 নম্বর আসো, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবের পরে সাদিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবের পরে চলে আসে তুমি হচ্ছে আমরা এবার দেখব হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কি? কৃত্রিম ব্যক্তিবাচক। আচ্ছা, তোমাদের কি মনে আছে এই কৃত্রিম ব্যক্তি সত্তা কোন প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য? কেউ বলতে পারবা? কৃত্রিম ব্যক্তি সত্তা কোন প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য তোমাদের কি মনে আছে? কৃত্রিম ব্যক্তি সত্তা এক মালিকানা অংশীদারি না যৌথ মূলধনী কোম্পানি, কে বলতে পারবা? কৃত্রিম ব্যক্তি সত্তা, আমার নামটা কখনো আসে না। কি 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 প্রাণা? বুঝলাম না কি বললাম মুক্তা। আচ্ছা স্যার, আর ক্লাসগুলো অনেক মিস করি এখন, আবার ক্লাসগুলো অনেক হেল্পফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। মাধুরী, এখন কি করতেছো তুমি? আসলে স্টাডি লেভেলটা কোন জায়গায় আছে তোমার? কোথায় ভর্তি হয়েছে? কি আসলে বিষয় জানাবে। কৃত্রিম ব্যক্তি সত্তা বিষয়টা কি আসলে? কৃত্রিম ব্যক্তি মানে হচ্ছে তোমরা দেখবা এই কৃত্রিম ব্যক্তি সত্তা, কি বললাম? কৃত্রিম ব্যক্তি সত্তা। এই কৃত্রিম ব্যক্তি সত্তা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির একটা বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য ভাই বলো তো? যৌথ মূলধনী কোম্পানির একটা বৈশিষ্ট্য। তোমরা যারা কোম্পানি পড়ো তারা এই বিষয়টা ভালো করে বোঝার কথা। কৃত্রিম ব্যক্তি সত্তা অর্থাৎ ন্যাচারাল ফ্লাওয়ার আর হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বলো না? এটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন এই কৃত্রিম বিষয়টা কি? ন্যাচারাল ফ্লাওয়ারের সাথে কৃত্রিম মানে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পার্থক্য কি? দেখতে কিন্তু সিমিলার। স্মেলও চাইলে তুমি ওরকম স্মেল ইউজ করতে পারো, কিন্তু তুমি ধরলেই বুঝে যাবা যে আসলে এটা কি ন্যাচারাল নাকি হচ্ছে কি মানে হচ্ছে আর্টিফিশিয়াল, কিংবা কিছু একটা তো থাকবে যেটা দেখলে বুঝতে পারো। বাট মানে সাধারণভাবে যদি তোমার সামনে ন্যাচারাল ফ্লাওয়ার আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা হয়, তুমি কিন্তু আসলে এটা দূর থেকে তুমি কিন্তু চিনতে পারবা না। তার মানে ন্যাচারাল ফ্লাওয়ারের মতোই কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তাহলে কৃত্রিম ব্যক্তি বাচক বলতে বোঝাচ্ছে বা কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝাচ্ছে কোম্পানিতে কোনো ব্যক্তি না, কোম্পানি একটা প্রতিষ্ঠান, কিন্তু সে ব্যক্তি না হলেও ব্যক্তির নিয়ে সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে। একজন ব্যক্তি হিসাবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যেত, সে প্রতিষ্ঠান হিসাবে সেই সুযোগ সুবিধাগুলো পায়। সে নিজের নামে ব্যবসা করতে পারে, তার নামে মানুষ মামলা করতে পারে, সে আবার অন্যের নামে মামলা করতে পারে। তাহলে এগুলো তো একটা মানুষ করতে পারে, একটা প্রতিষ্ঠানও সেম কাজগুলো করতে পারে। বিদায় ওই কোম্পানির একটা বৈশিষ্ট্য নাম হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, এবং এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। তাহলে কৃত্রিম ব্যক্তিবাচক কি? আসলে মানুষকে বোঝাবে। আমরা কি কৃত্রিম মানুষ? আমরা কিন্তু কৃত্রিম মানুষ না, আমরা হচ্ছে ন্যাচারাল। এই জন্য আমরা চলে যাবো স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবের আওতায়, আর কৃত্রিম ব্যক্তিবাচকে চলে আসবে প্রতিষ্ঠানের নামে হিসাব। কার নামে? প্রতিষ্ঠানের নামে হিসাব। কার নামে হিসাব আসবে বলো তো? প্রতিষ্ঠানের নামে হিসাব আসবে। কার নামে?
নাকি আরো আসবে ফ্রি ক্লাস? হাবিবুর রহমান রাকিব কালকে লাস্ট ক্লাস, কারণ আমাদের এমসিকিউ যে বেসিক ক্লাস ছিল তার 3 নাম্বার ক্লাস ছিল, 4 নাম্বার ক্লাসটা কালকে, এরপরে সব পেড করতে হবে তোমাদের ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো যেটা বলতেছিলাম, তাহলে ভাই গেল তো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, তাহলে কার নাম হচ্ছে ভাই বলো তো? প্রতিষ্ঠানের নাম হিসাব হচ্ছে। কার নাম হিসাব হচ্ছে? প্রতিষ্ঠানের নাম হিসাব। একটা উদাহরণ সবথেকে বেশি আসে, যেমন ধরো হচ্ছে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক। তো এই যে সোনালী ব্যাংক একটা প্রতিষ্ঠানের নাম, তাহলে এই প্রতিষ্ঠানের নাম, তারপর XYZ ABC এরকম যে কোনো প্রতিষ্ঠানের নাম যখন আসবে তখন এটাকে তুমি কার ক্যাটাগরিতে ফেলাইবা? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাবের ক্যাটাগরিতে ফেলাইবা। কার ক্যাটাগরিতে? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। আর স্বাভাবিক ন্যাচারাল মানুষের নাম যখন আসবে তখন এটা আমরা স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবের আওতায় ফেলে দেবো। কার মধ্যে ফেলাবো? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবের মধ্যে ফেলাবো। পার্থক্যগুলো বোঝার চেষ্টা করবা। সর্বশেষ 3 নাম্বার যে হিসাবটা আছে এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক। কি? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কি হিসাব? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কি হিসাব ভাই বলো তো? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কি হিসাব বলো তো ভাইয়া? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কি হিসাব? প্রতিনিধি। এখন প্রতিনিধি মানে কোন একটা হিসাব দেখলে তোমার মনে হবে যে এটা ওই মানুষটার প্রতিনিধিত্ব করে, এজেন্ট। সহজ কথা। তাহলে এই এজেন্ট যদি খুঁজে পাই, তাহলে এই এজেন্ট খুঁজে পেলে এটাকে আমরা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলবো। যেমন তোমাকে যদি আমি বলি, সাপোজ ধরো, যেমন ধরো হচ্ছে অগ্রিম বেতন। এখন আমি তোমাকে অগ্রিম বেতন দিলাম, যারা এমসিকিউ কোর্সে ভর্তি হয়েছে তারা অগ্রিম টাকা দিয়ে দিছো। এখন ধরো কেউ একজন এক্স আমাকে পেড কোর্সের জন্য 500 টাকা দিচ্ছে, তাহলে এটার জন্য কি তার চাচাতো বোন এসে আমার বলতে পারবে স্যার আপনার কাছে তো হচ্ছে আমার চাচাতো ভাই 500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমিও ক্লাস করব? কারণ এই 500 টাকা যে দিছো, এই 500 টাকার প্রতিনিধিত্ব করতেছে এক্স, তার মানে এক্স এর নামে টাকাটা আসছে। তাহলে এই 500 টাকা আমি কার নামে লিখছি? মিস্টার এক্স এর নামে। তাহলে এই 500 টাকাটা সে আমাকে অ্যাডভান্স দিল, এটা কার প্রতিনিধিত্ব করতেছে? এটা কার এজেন্সি হিসাবে কাজ করতেছে? এক্স এর। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এরকম অগ্রিম যে আয় ব্যয়গুলো আসে, অগ্রিম বা বকেয়া, একটু যদি খেয়াল করে দেখো, অগ্রিম কিংবা বকেয়া আয় ব্যয়, ভালো করে খেয়াল করো। অগ্রিম কিংবা বকেয়া আয় ব্যয় এগুলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। কি করে ভাইয়া? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে বিধায় এগুলোকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। কি বলা হয়? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। কথা কি বুঝতে পারছো কিনা? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তারপরে দেখা হচ্ছে আরেকটা জিনিস আমরা কি লিখতে পারি, যেমন হচ্ছে মূলধন, আমরা লিখতে পারি হচ্ছে উত্তোলন। কি লিখতে পারি? মূলধন, উত্তোলন। ভাই খেয়াল করো, এই যে মূলধন, এটা হচ্ছে মূলধন হচ্ছে ওনার্স ইকুইটি। তাহলে এটা কার প্রতিনিধিত্ব করে? এটা মালিকের প্রতিনিধিত্ব করে। কার প্রতিনিধিত্ব করে? মালিকের। উত্তোলন, কার উত্তোলন? মালিকের। তাহলে এটা কার প্রতিনিধিত্ব করে? মালিকের প্রতিনিধিত্ব করে। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কি দেখলাম ভাইয়া বলো তো? তাহলে আমাকে একটু এক বাক্যে কমেন্টে জানাও যে এই যে 3 ধরনের হিসাব, ব্যক্তিবাচক যে হিসাবটা আছে তার যে 3টা ক্যাটাগরি আমরা আলোচনা করলাম, এই ক্যাটাগরি 3টা তোমাদের ক্লিয়ার কিনা? যদি এখান থেকে কোশ্চেন কোনো ভাবে আসে আমরা অ্যানসার করতে পারবো কিনা ইনশাআল্লাহ। অনার্সের জন্য অ্যাপ্লাই করবে, দোয়া করবো। মানে তুমি মাধ্যমিকে কি 24 ব্যাচে ছিল কিনা? 24 ব্যাচে ছিল তো এডমিশনের ফ্রি ক্লাসগুলো করতে পারো। তামান্না বলছি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ যে হিসাবগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, তোমার পক্ষ হয়ে কাজ করে। যেমন এই যে বললাম, তুমি আমাকে অগ্রিম টাকা দিয়ে ধরো আমার পেইড কোর্সে ভর্তি হইলা, তাহলে এই যে 500 টাকা তুমি দিলা, এটার জন্য কি তোমার নানার বাড়ির কেউ এসে বলবে যে হ্যাঁ তামান্না তো টাকা দিছে, তামান্না টাকাটার জন্য আমিও আপনার ক্লাস করব? এটা কি হবে? নাকি ওই 500 টাকার জন্য তুমি আমার কাছে ক্লাস করতে পারবা, কারণ তুমি আমাকে অগ্রিম বেতন দিছো, এটা তোমার প্রতিনিধিত্ব করে, এটা তোমার প্রতিনিধি হিসাবে আমার কাছে টাকাটা আসছে, তো এটা তোমার নামে আসছে, এটা তোমার এজেন্সি, তোমার এজেন্ট হিসাবে কাজ করতেছে। এবার মালিকানা সত্ত্ব, মূলধন, তাহলে কার? মালিকের অংশ। তাহলে এটা কার হিসাব? কার কাজ করতেছে? মালিকের নামে কাজ করতেছে। তারপরে ধরো হচ্ছে উত্তোলন, এটা কার? এটা মালিককে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এগুলো হচ্ছে প্রতিনিধিত্বমূলক হিসাব, মালিককে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস ইট, একটু কথা বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা? একটু ঝটপট জানাই দাও।
কারণ আজকের ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সবার কাছে একটু রেসপন্স চাই। এই যে কোশ্চেন করবা, তার মানে কোশ্চেন করে করছে বুঝতে পারে না, এরকম করে কেউ যদি বুঝতে না পারো কোশ্চেন করবা, এতে করে কোনো সমস্যা নাই। ওকে, আলহামদুলিল্লাহ। স্যার আমি এসএসসি 24 এক্সামের আগে আপনার অনেক লাইভ ক্লাস করেছি। আচ্ছা, মুক্তা এসএসসি 24 ব্যাচের অনেক স্টুডেন্ট ছিল, তারা এখন অ্যাক্টিভ কিনা আমি জানি না। তো চলো এখন আমরা তিন প্রকারের মধ্যে আমরা ব্যক্তিবাচক হিসাবটা পড়লাম। এখন আমরা যে হিসাবটা পড়বো সেটা হচ্ছে নামিক হিসাব। এটা আরো জরুরি হিসাব, এটা আরো জরুরি হিসাব, নামিক হিসাব। আমরা কি করবো এখন ভাই বলো তো? নামিক হিসাব। তোমাদের কি মনে আছে কিনা তোমাদের এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম 24 ব্যাচের ছিল, তাহলে তো এই ক্লাসগুলো করতে পারো স্যার। এটা কিন্তু তোমাদের এডমিশনের কোর্সের জন্য, তোমাদের এডমিশন কোর্সটা কিন্তু এবার ফ্রি রাখা হয়েছে। আমি কিন্তু অলরেডি তোমাদের কোর্সের জন্য কিন্তু 10টা ক্লাস নিয়েছি, এটা 10 নাম্বার ক্লাস, এবং সমন্বয় যাবতীয় ক্লাস হচ্ছে, যেটা তোমাদের এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুবাদ বিশ্লেষণ, তারপর হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ, সেই টপিকগুলোর উপর ক্লাস হয়েছে। এবং সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক অংশীদারি থেকে শুরু করে এরকম মেজর 8-10টা টপিকের উপর একটা রুটিন করে দিব। ওই টপিকগুলোর উপর ক্লাস তোমাদের এই পেজে নেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্লাসটা মনে হচ্ছে বেশি রেসপন্স নাই, রেসপন্স করতে হবে। তো তোমরা রেসপন্স না করলে কি করা যায় বলো? নামিক হিসাব তোমরা জানো, এই নামিক হিসাবের একটা নাম হচ্ছে নামিক হিসাব, একটা নাম হচ্ছে সাময়িক হিসাব। কি হিসাব বলো তো? সাময়িক। নামিক হিসাব একটা নাম হচ্ছে সাময়িক হিসাব। এই নামিক হিসাবের একটা নাম হচ্ছে অস্থায়ী হিসাব। একটা নাম কি? অস্থায়ী। একটা নাম হচ্ছে অস্থায়ী হিসাব। এটা আরেকটা নাম হচ্ছে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয় ব্যয় বাচক হিসাব। কি হিসাব? আয় ব্যয় বাচক হিসাব, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে নামিক হিসাবটা আমরা শিখবো এখন, এই নামিক হিসাব থেকে এমসিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ। নামিক হিসাবগুলো হচ্ছে এমন হিসাব যেগুলোকে সাময়িক হিসাব বলা হয়, অস্থায়ী হিসাব বলা হয়। এবং তুমি যদি এক কথায় এগুলোকে আইডেন্টিফাই করতে চাও, তাহলে সোজা হিসাব এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। এগুলো কি হিসাব ব্যয় বলো তো? এগুলো হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। এগুলো কি হিসাব ব্যয় বলো তো? এগুলো আয় ব্যয়বাচক। আচ্ছা, লাভলি আক্তার এসএসসি 24, তামান্না এসএসসি 24, হ্যাঁ রেগুলার ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। এডমিশনের অনেক ক্লাস আসতেছে, সামনে আরো আসতেছে। ফেব্রুয়ারিতে যেহেতু পরীক্ষা, এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাসে ইনশাআল্লাহ অনেক ক্লাস পাবা, অনেক ক্লাস পাবা। আচ্ছা, তাহলে আয় ব্যয়বাচক হিসাব দেখো, এগুলো কিন্তু এডমিশনের জন্য বেশি জরুরি, এবং যারা এমসিকিউ কোর্সে ভর্তি হচ্ছে তোমাদের বেসিকের জন্য জরুরি। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এই নামিক হিসাবটা তাহলে আমরা কি হিসাবে গুনলাম? আয় ব্যয়বাচক হিসাব। তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমরা যে আয় এবং ব্যয় এই দুই ধরনের হিসাব যেগুলো আমরা পাবো, সেই হিসাবগুলোকে আমরা কি হিসাব বলবো? সেই হিসাবগুলি হচ্ছে আমাদের নামিক হিসাব। সোজা কথা। তাহলে নামিক হিসাব কি? আয় ব্যয়বাচক হিসাবগুলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জানা জরুরি, এই আয় ব্যয়বাচক হিসাবগুলো আমরা কোথায় রিপ্রেজেন্ট করি বলো? কে বলতে পারবা? ওগুলো আমরা কোথায় দেই? এই আয় ব্যয়বাচক হিসাবগুলো আমরা কোন জায়গায় প্রদর্শন করি? এই আয় ব্যয়বাচক হিসাবগুলো আমরা প্রদর্শন করি হচ্ছে বিশদ আয় বিবরণীতে। কোথায় পাই বলো তো? বিশদ আয় বিবরণীতে। কোথায় প্রদর্শন করি? বিশদ আয় বিবরণীতে প্রদর্শন করি। কোথায় প্রদর্শন করি? বিশদ আয় বিবরণীতে। কোথায়? বিশদ আয় বিবরণীতে। তাহলে আয় ব্যয়বাচক, আয় বা ব্যয়বাচক হিসাব বিশদ আয় বিবরণীতে প্রদর্শন করা হয়। এখন আসো কিছু জিনিস যেগুলো হয়তো তুমি অনেকদিন মানে এখন পর্যন্ত তোমার স্টাডি লাইফে তুমি এইভাবে চিন্তাই করো নাই যে কেন বিষয়টা এমন হয়, হয়তো তুমি জানার চেষ্টা করো নাই বা বোঝার চেষ্টা করো নাই। বিষয়টা খেয়াল করে দেখো, তোমার কি মনে পড়ে এই বিশদ আয় বিবরণীতে আমরা একটা লাইন লিখি? কি লাইন লিখি? ধরো অঙ্কটা 2020 সালে, তখন আমরা লিখি 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। দেখো তো তোমরা অঙ্ক করো না? সমাপ্ত বছরের জন্য এই লাইনটা ঠিক এইভাবে লেখো, কিন্তু খেয়াল করে দেখো, তুমি হয়তো কথাগুলো মিলাইতে পারবা। এই যে সমাপ্ত বছর শব্দটা ব্যবহার করলা, তাহলে সমাপ্ত করে দিচ্ছ। তুমি কাকে সমাপ্ত করে দিচ্ছ? এই বিশদ আয় বিবরণীতে যতগুলো হিসাব দিচ্ছ তুমি, বিশদ আয় বিবরণীতে যতগুলো হিসাব তুমি বসাইছো, অর্থাৎ এই আয় ব্যয়বাচক হিসাবগুলো যে তুমি দিচ্ছ, এই আয় ব্যয়বাচক হিসাবগুলো তুমি কি করে দিচ্ছ? সমাপ্ত করে দিচ্ছ। কি করে দিচ্ছ ভাই বলো তো? সমাপ্ত করে দিচ্ছ। তাহলে তুমি তো সমাপ্ত করতে পারবা কোনগুলা? যেগুলো অস্থায়ী ওগুলাকে সমাপ্ত করতে পারবা। তার জন্য যেহেতু এই আয় ব্যয়বাচক হিসাবগুলোর নামই অস্থায়ী হিসাব, এইগুলো একটা নির্দিষ্ট সময় শেষে সমাপ্ত করে দেওয়া হয়।
কি করে দেওয়া হয়, সমাপ্ত করে দেওয়া হয়। আমরা কোথায় সমাপ্ত করি, বিশদায় বিবরণীতে আমরা এই হিসাবগুলোকে কি করে দেই, সমাপ্ত করে দেই, দিয়ে আমরা শুধু এখান থেকে নিট লাভটা নিয়ে যাই। যেহেতু এই নামিক হিসাবগুলো অস্থায়ী হিসাব, এই জন্য কিন্তু আমরা এই সমাপ্ত বছর শব্দটা ব্যবহার করতে পারি। বিশদায় বিবরণীতে কি লিখতে হয়, এই সমাপ্ত বছর না লিখলে কিন্তু তোমার অঙ্কের মধ্যে ভুল থাকতে পারে, অর্থাৎ এটার জন্য অঙ্ক গাইটাও দিতে পারে। কিন্তু তুমি যখন আর্থিক অবস্থার বিবরণী করবা, সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব নিয়ে করবা, ভালো করে বোঝার চেষ্টা করবা, সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব নিয়ে যখন করবা, তখন কিন্তু তুমি আর এই সমাপ্ত বছর শব্দটা ব্যবহার করতে পারবে না। আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক যখন করেছি তোমাদের এই বিষয়ে আলোচনা করছি যে তোমরা যখন বিশদায় বিবরণী করবা বা যে কোনো স্টেটমেন্ট করবা, তুমি সমাপ্ত বছর শব্দটা ব্যবহার করতে পারবে, কিন্তু কোথায় পারবে না, আর্থিক অবস্থার বিবরণীতে সমাপ্ত বছর শব্দটা ব্যবহার করা যাবে না, কারণ সম্পদ দায় মালিকানা সত্ত্ব এগুলো সমাপ্ত করা যায় না, এগুলো নিয়ে বছর পর বছর ব্যবসা চলমান থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সমাপ্ত বছর লেখা যায় কার ক্ষেত্রে, আয় ব্যয়বাচক হিসাবগুলো যে জায়গায় থাকবে সেখানে সমাপ্ত বছর লেখা যায়। এজন্য বিশদায় বিবরণীতে আমরা সমাপ্ত বছর শব্দটা ব্যবহার করি, এবং লাইনটা ঠিক এইভাবেই লিখতে হয়। লাইনটা ঠিক কি করতে হয়, এইভাবে লিখতে হয়। অনেক হয়তো খেয়াল করো না, একটু যদি খেয়াল করো তাহলে বিষয়গুলো লক্ষ্য করতে পারবা। এবার আসো, এখন যে তোমাকে বললাম এই যে সমাপ্ত করে দিচ্ছ, আয় ব্যয়বাচক হিসাবগুলো সমাপ্ত করে দিচ্ছ, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কোন দাখিলার মাধ্যমে এই আয় ব্যয়বাচক হিসাব বা নামিক হিসাবগুলো বন্ধ করা হয়? যেমন তোমাকে দিলাম হচ্ছে প্রারম্ভিক দাখিলা, দেখি কে এটা উত্তর করতে পারো। প্রারম্ভিক দাখিলা, ধরো তোমাকে আমি কতে দিলাম প্রারম্ভিক দাখিলা, খতে দিলাম হচ্ছে সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা, গতে দিলাম হচ্ছে সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা, গতে তোমাকে দিলাম হচ্ছে ধরো বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা। দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারো যে কোন দাখিলার মাধ্যমে, কোন দাখিলার মাধ্যমে নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাবগুলোকে কি করে দেওয়া হয়, সমাপ্ত মানে কি করা হয়, বন্ধ করা হয়। কি করা হয়, বন্ধ করা হয়। দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারো, দেখি কে পারবা, একটু জটপট উত্তর করার চেষ্টা করবা, দেখি কেউ পারো কিনা। সবাই সবাই দেখি, এইগুলাই বেসিক, এগুলো জানলে মজা লাগবে। কেন বন্ধ করে দিচ্ছ সেটা যদি জানতে পারো, মজা না ব্যাপারটা? এভরিওয়ান রেসপন্স করবা, সবাই সবাই রেসপন্স করবা। কালকে ইনশাআল্লাহ এরকম একটা চমৎকার ক্লাস হবে, তারপরে পেড কোর্সের ক্লাসগুলো ক্লোজ হয়ে যাবে। কেউ যদি এখনো ভর্তি হতে চাও, ভর্তি হবা বলে এখনো ডিসিশন নিতে পারতেছ না, তারা নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারো। আজকে শেয়ার কিন্তু এখনো ক্লাসটা 50টা শেয়ার হয় না, একটা 50টা শেয়ার না থাকলে একটা সময় আমাদের ক্লাস 150 200 300 শেয়ার পর্যন্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে আমাদের পেজের প্রবলেমের কারণে আমরা নোটিফিকেশনগুলো সবার কাছে পৌঁছাতে পারি না, এটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। সি, ভেরি গুড, সমাপনী দাখিলা। কি দাখিলা ভাই বলো তো, সমাপনী দাখিলা। দেখো একটা টপিক পড়াইতে গেলে বেসিকটা হচ্ছে দিস ইজ কল বেসিক অফ অ্যাকাউন্টিং, গ্রামার অফ অ্যাকাউন্টিং। তুমি রিলেট করতে পারবা যে এই জিনিসটা কেন আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এগুলো জানতে পারলে ভালো লাগে, এগুলো জানতে পারলে ভালো লাগে। তাহলে আমরা মনে রাখবো এই যে সমাপনী দাখিলা, এই সমাপনী দাখিলার মাধ্যমে, এই সমাপনী দাখিলার মাধ্যমে কি করতে হয়, এই নামের হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে নতুন একটা জিনিস জানলাম কিনা? তাহলে এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেকবার আসছে। যারা এই ক্লাসগুলো করো তারা আমাকে মনে রাখতে হবে, আমার নামটা মনে রাখবা। যারা এসএসসি আর এইচএসসি স্টুডেন্ট আছো, এডমিশনের ক্লাস করবা না, তুমি এডমিশনের ক্লাস আমার কাছে করো, আমার তো পেইড কোর্স নাই, আমি তো ফ্রিতে পড়াচ্ছি, অন্যান্য জায়গায় পেইড কোর্সে পড়াচ্ছে। সো যারা ক্লাসগুলো করছো, অন্যান্য জায়গায় পড়তেছো, তারা কিন্তু আমাকে মনে করবে, আমি বিশ্বাস করি যে না এই ক্লাসগুলো স্যারের কাছে করছিলাম, এগুলো আগে থেকে জানি আমি, এটা ভালো ব্যাপার। ক্লিয়ার বিষয়টা? বুঝা গেছে কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঝটপট জানাই দাও আমাকে। তাহলে আমরা নামিক হিসাবটা জেনে নিলাম। তাহলে নামিক হিসাব মানে হচ্ছে আয় ব্যয়বাচক হিসাবগুলো। এখন নামিক হিসাব আইডেন্টিফিকেশন শিখবো, নামিক হিসাব আইডেন্টিফিকেশন শিখবো। আমার নামই মনে নাই, আমার নাম অ্যাকাউন্টিং, আবার সমস্যা না, আমার নাম চিনতে হবে না, আমার প্ল্যাটফর্ম চিনতে হচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে যা লিখছি সব উঠাইছো তো খাতার মধ্যে, সব উঠাইছো কিনা? যা লিখছি সবকিছু খাতার মধ্যে লিখছো কিনা? ক্লিয়ার? ওকে ডান। মুছে দিলাম কিন্তু, হ্যাঁ মুছে দিলাম, পরে কিন্তু আবার লিখতে পারবো না, আমি কিন্তু যথেষ্ট সময় দিব।
এখন আসলে তোমাকে একটা উদাহরণ দিই, দেখি তুমি এগুলো উত্তর করতে পারো কিনা। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে কম্বাইন করে দিচ্ছি। নিচের কোনটি নামিক হিসাব? ক মূলধন, খ প্রদেয় হিসাব, গ বেতন, গ নগদ। দেখি কে সবার উত্তর করতে পারো, দ্রুত সবার কাছ থেকে आंसर চাই। সবাই ফার্স্ট। নাইম হোসেন 3 নাম্বার, বেতন। সবার রেসপন্স করতে হবে। পয়েন্টটা কি? নামিক হিসাব। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে নামিক হিসাব। পয়েন্টটা হচ্ছে নামিক হিসাব। সবাই প্রত্যেকের কাছ থেকে উত্তর চাই, একজনের যেন বাদ না থাকে। এভরিওয়ান রেসপন্স করে, এভরিওয়ান। আমাদের এইরকম মজার ক্লাসগুলো কিন্তু আমাদের পেড কোর্সে হবে ইনশাআল্লাহ। এরকম চমৎকার ক্লাসগুলো কিন্তু আমাদের পেড কোর্সে হবে। যারা এখনো পেড কোর্সে ভর্তি হওনি, আমি আশা করব ইনশাআল্লাহ অ্যাকাউন্টিংটা শিখতে চাইলে ভর্তি হয়ে নেবে। স্যার আমার নাম লাভলি না, এটা মায়ের আইডি, আমার নাম মিথিলা। ওকে মিথিলা, ঠিক আছে, আজকে থেকে তোমার নাম তাহলে মিথিলা। ওকে, তাহলে এখানে খেয়াল করো ভাই, তুমি যদি তোমাদের কাছে সবাই এখনো কিন্তু সবাই রেসপন্স করো না, আমরা কি বুঝতে পারতেছি না কিনা? নামিক হিসাব বলতে আমরা কাকে বুঝাইছিলাম? নামিক হিসাব বলতে আমরা বুঝাইছিলাম হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। আর কোশ্চেন করতে কোনো ধরনের দ্বিধায় ভোগার দরকার নেই, কোশ্চেন করবা একবারে নির্ভয়। আমরা নামিক হিসাব বলতে বুঝাইছিলাম কাকে ভাই বলো তো? নামিক হিসাব বলতে বুঝাইছিলাম আয় ব্যয়বাচক হিসাব। তাহলে দেখতে হবে এখানে কোনটা আয় বা ব্যয়বাচক হিসাব। মূলধন, মূলধন কি হিসাব ভাই বলো তো? মূলধন হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব, অর্থাৎ ওই মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে এটা তো আয় ব্যয়বাচক হিসাবে আসবে না। তারপরে প্রদেয় হিসাব, এই প্রদেয় হিসাবটা হচ্ছে আমাদের কি বাচক হিসাব? দায়বাচক হিসাব। কি হিসাব? দায়, মানে হচ্ছে কি? মানে হচ্ছে এর। তাহলে এটাও এখানে আসবে না। ওকে, এইভাবে তোমাকে ক্লাসিফিকেশন করতে হবে। এই যে নগদ, এই নগদ হচ্ছে কি হিসাব ভাই বলো তো? এই নগদ হচ্ছে আমার সম্পদ হিসাব, সম্পত্তিবাচক হিসাব, তাই তো? তাহলে সম্পদ যেহেতু, তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার এ। এটা যেহেতু সম্পদ, এটা হচ্ছে আমার কি ভাই বলো তো? এটা হচ্ছে আমার এ। তাহলে বেতন, বেতন হচ্ছে আমার কি বাচক হিসাব? বেতন হচ্ছে আমার ব্যয়বাচক হিসাব। বেতন হচ্ছে কি বাচক হিসাব? ব্যয়বাচক হিসাব। তাহলে বেতন যেহেতু ব্যয়বাচক হিসাব, তাহলে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে আমার নামিক হিসাব। এভাবে কোশ্চেন অ্যানালাইসিস পারতে হবে। কি পারতে হবে? কোশ্চেন অ্যানালাইসিস। তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবো, যে তুমি জানো যে বেতন অ্যানসার, কিন্তু বাকিগুলো কেন অ্যানসার না সেটাও তোমাকে জানতে হবে। তাহলে তুমি পূর্ণাঙ্গ মানে জিনিসটা শিখতে পারবা, তোমার আয়ত্তে আসবে। কথা বুঝতে পারছো কিনা? কথা কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পারছো কিনা? ঝটপট অ্যানসার করো। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা? একটু এখনো যারা মানে লাইভটা শেয়ার করে না, সবাই একটু লাইভটা শেয়ার করে দিও প্লিজ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে। কিভাবে আসতে পারে দেখো, নিচের কোনটির জন্য সমাপনী দাখিলা, নিচের কোনটির জন্য সমাপনী দাখিলা, নিচের কোনটির জন্য আচ্ছা, নিচের কোনটির জন্য সমাপনী দাখিলা প্রযোজ্য নয়?
নিচের কোনটির জন্য সমকোণী দাখিলা প্রযোজ্য নয়? ক ভাড়া, খ বিক্রয় ফেরত, গ ক্রয়, গ বকেয়া ঋণের সুদ। দেখি এটা সঠিক উত্তর কারা করতে পারে, অ্যানসার করেন তো ভাইয়া দেখি এটা পারেন কিনা, দেখা যাক কে এটা সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে, এটা কে দিতে পারে? হ্যাঁ বলুন তো ভাইয়া, নিচের কোনটির জন্য সমাপনী দাখিলা প্রযোজ্য নয়? আচ্ছা এইভাবে এই জিনিসগুলো শিখছেন কিনা দেখেন, এইভাবে যদি রেগুলার ক্লাসগুলো করেন অ্যাকাউন্টিং বেসিক ইনশাআল্লাহ অনেক অ্যাডভান্স হবে, আপনার অনেক অ্যাডভান্স হবে। সো আপনি যদি প্রথমবারের ক্লাস মতো ক্লাস করে থাকেন, আপনার বন্ধু বান্ধবদেরকে কমেন্টে মেনশন করতে পারেন। যেমন সাকিব বিভিন্নভাবে চেষ্টা করছে ওর বন্ধুদেরকে ক্লাসে ইনভাইট করার জন্য, অ্যাপ্রিশিয়েট করি। এভাবে সবাই চেষ্টা করলে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছাইতে পারে। সবাই সবাই একজন আবার যাবে না। তামান্না, সফি, আসিফা, সীমা, তোমাকে প্রথমবার মতো কমেন্ট করতে দেখলাম, অ্যাকাউন্টিং এর স্বাগতম। সাকিব আসো, ঋত্বিকের শেখ আসছো, প্রতিভা তোমার নামটা জানতে চাই, সাকিব, লাভলি মানে মিথিলা, সাকিব বলছো 4। বাকিরা কোথায়? অনেকে তো ক্লাস করছো প্রায় 20 এর মতো। তাহলে বাকিদের সবাই যদি বুঝতে প্রবলেম হয় যে ভাই বুঝতেছি না, তাহলে বলবা। যেমন আরেকটু ক্লিয়ার করে দিই, সম্পত্তি দেখলে আমরা কাদের জন্য দিই তোমাদের মনে আছে কিনা? সম্পত্তি দেখলে আমরা দিই হচ্ছে নামিক হিসাবের জন্য। আর নামিক হিসাবগুলো কি? নামিক হিসাবগুলো তো অলরেডি তোমাকে বুঝাই দিলাম। নামিক হিসাব হচ্ছে তোমার আয় ব্যয়বাচক হিসাব, অর্থাৎ এই আয় ব্যয়বাচক হিসাব যারা বাকি কোনটার জন্য সম্পত্তি দাখিলা প্রযোজ্য নয়। তবে হ্যাঁ, এই আয় ব্যয়বাচক হিসাব ছাড়াও আরেকটার জন্য সম্পত্তি দাখিলা প্রযোজ্য হয়, সেটা হচ্ছে উত্তোলন হিসাব। সেটা হচ্ছে কি হিসাব? উত্তোলন হিসাব। কিন্তু উত্তোলন হিসাব কিন্তু নামিক হিসাব না, এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দেই। এখানে তাহলে যে বিষয়টা জানা জরুরি, আজাদ কমেন্ট করছো যে এখানে এই যে ভাড়া, ভাই খেয়াল করো তো, এই ভাড়াটা হচ্ছে তোমার কোন বাচক হিসাব বলো তো? এই ভাড়া হচ্ছে তোমার ব্যয়বাচক হিসাব। তাহলে এটার জন্য সম্পত্তি দাখিলা প্রযোজ্য হবে, কারণ এটা নামিক হিসাব। তারপরে দেখো তো ভাইয়া, এই যে ক্রয় আছে, এটাও তোমার ব্যয়বাচক হিসাব। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য তোমার সম্পত্তি দাখিলা প্রযোজ্য হবে। বিক্রয় ফেরত, এটা কোন ধরনের হিসাব কেউ বলতে পারবা? এটা হচ্ছে বিপরীত। এটা হচ্ছে কি ভাই বলো তো? বিপরীত আয়বাচক হিসাব। কি হিসাব বলতো ভাইয়া? বিপরীত আয় হিসাব। এগুলা লাস্ট ক্লাসে পড়াইছি। এটা হচ্ছে বিপরীত আয়বাচক হিসাব। কি হিসাব? এটা হচ্ছে বিপরীত আয়বাচক হিসাব। তো মূল কথা হচ্ছে এখানে তো কি আছে? আয় আছে কিনা? তাহলে অবশ্যই এটার জন্য সম্পত্তি দাখিলা প্রযোজ্য হবে। কিন্তু বকেয়া ঋণের সুদ, এই ঋণের সুদটা তোমার ব্যয়, আর এই ব্যয়টা কি আছে? বকেয়া আছে। কি আছে? বকেয়া। তো তোমরা জানো বকেয়া ব্যয় কি হিসাবে কাজ করে? বকেয়া ব্যয় আমার দায় হিসাবে কাজ করে। তাহলে কোনো দায়ের জন্য তো আমরা কি করতে পারবো না, কোনো দায়ের জন্য তো আর আমরা সমাপনী দাখিলা দিতে পারবো না। তাহলে आंसर হচ্ছে কি? आंसर হচ্ছে বকেয়া ঋণের সুদ। आंसर হচ্ছে কি? বকেয়া ঋণের সুদ। আজকের ক্লাসে এখানে যারা আছো ম্যাক্সিমাম হচ্ছে পেড করছে এডমিটেড। তো যারা এখনো পেড করছে ভর্তি হয়নি, কনফিউজড, বাইরে এই জিনিসগুলো এইভাবে ইনশাআল্লাহ শিখাবো পেড করছে। সো আমি আমার সর্বোচ্চটা দিব ইনশাআল্লাহ। অলরেডি আমি তোমাদেরকে এই বেসিক ক্লাসগুলোতে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে ক্লাসগুলো হবে। সিদ্ধান্ত নিতে পারো, ঠকবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার কিনা? ওকে, তোমার নাম সুমাইয়া? ওকে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই। জনতা ব্যাংক কোন ধরনের হিসাব? ক নামিক, খ সম্পদ, গ ব্যক্তি বাচক, গ ও ব্যক্তিবাচক। এবার বলো কোনটা হবে সঠিক উত্তর? জনতা ব্যাংক কোন ধরনের হিসাব?
জনতা ব্যাংক কোন ধরনের হিসাব? দ্রুত সবার কাছে উত্তর চাই। রাতে থাকে ঘুমাইয়া, দিনে থাকে চাইয়া, আপনি আওয়ামী লীগের মেম্বার মাইয়া। ওরে বাপ রে বাপ, এই সূত্র মিলাইছে। বলেন ভাই, দ্রুত বলেন। জনতা ব্যাংকে কোন হিসাবের ক্যাটাগরিতে রাখবেন? জনতা ব্যাংকের কোন হিসাবের ক্যাটাগরিতে রাখবেন? আরেকটা বিষয় অনেকে বলতে পারেন ভাই আপনি তো স্লাইড দিয়ে পড়াইতে পারেন। দেখেন স্লাইডের যুগে এমন হয়েছে বিষয়টা, যদি এখানে স্লাইড থাকে আপনারা দাঁড় করাই দিয়ে আপনি নিজেও পড়াইতে পারবেন। স্লাইড দেখে দেখে পড়ানোটার মধ্যে আসলে আনন্দ কম, এবং আপনি যে টিচার এইটার আসলে প্রতিফলন এই স্লাইড দেখে দেখে হয় না। আপনারা আসলে যাই দেখে আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করি, বাট স্লাইড যদি সামনে থাকে পড়ানোটা সহজ হয়। বাট এই স্লাইডের কারণে অনেকে অনলাইনে দেখা যায় ইংরেজি টিচার পড়াইতেছে বাংলা, বাংলা টিচার পড়াইতেছে হচ্ছে সাধারণ জ্ঞান। সরি, একটু একটু ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, এটা অ্যানসার কি হবে বলছিলা? অনেকে বলছো গ হবে, গ। জোবায়ের খান বলছো বি হবে। দেখো গতে হচ্ছে সম্পদ। তোমাদেরকে জনতা ব্যাংক সম্পত্তিতে পড়াইছিলাম, একটু আগে যে তোমাদেরকে উদাহরণগুলো দিলাম, একটু আগে যে তোমাদেরকে এগুলো পড়াইলাম, এগুলা কি সম্পত্তির মধ্যে ছিল কিনা? এগুলা কি সম্পত্তি হিসাবের মধ্যে ছিল? জনতা ব্যাংক কোন ধরনের হিসাবের মধ্যে ছিল? এটা যদি এখনই না পারো, একটু আগে পড়ে আসলাম, এখনই যদি না পারো তাহলে তো আমার ব্যর্থতা। স্যার ক্লাসে আছেন নাকি? আমি নাই, ছিলাম, আমিও আছি, তুমিও আছো, মাঝখানে একটু প্রবলেম হয়েছিল। বলো ভাইয়া কি হবে বলো। এখানে নামিক হিসাব বলতে আয়বাচক হিসাবকে বোঝায়। সম্পত্তি মানে তো সম্পত্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব বলতে, অব্যক্তিবাচক হিসাব বলতে এই দুটাকে বোঝায়। তোমাদের ক্লাসিফিকেশনে পড়াইছে অব্যক্তিবাচক হিসাব বলতে এই দুটাকে বোঝায়। তাহলে আলটিমেটলি ব্যক্তিবাচক হিসাবে ছিল তিন প্রকার হিসাব ছিল না? ব্যক্তিবাচক কয় প্রকার ছিল? তিন প্রকার। স্বাভাবিক, কৃত্রিম, প্রতিনিধিত্ব। এই জনতা ব্যাংকটা ছিল হচ্ছে কি? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কি ছিল ভাই বলো তো? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কি ছিল? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাবের মধ্যে ছিল, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাবের মধ্যে ছিল। তো না পারার কারণ কি বলো? না পারার কারণ কি? আচ্ছা, আরেকটা টপিক আমরা ক্লাস 1 এ করাইছি তোমাদেরকে। আরেকটা টপিক ক্লাস 1 এ পড়াইছি, ওটা থেকে একটা কোশ্চেন দিয়ে দেখি পারো কিনা। এটা একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোশ্চেন। নিচের কোনটির স্বাভাবিক জের, নিচের কোনটির স্বাভাবিক জের, নিচের কোনটির স্বাভাবিক জের ক্রেডিট হতে পারে না? একেবারে ইউনিভার্সিটির নেম সহ আমি যদি তোমাকে এটা দেই, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জবি। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2008-9 সেশনে আসা একটা কোশ্চেন। তো আমি যদি অপশনগুলো তোমাকে একটু সাজাই দিই, দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারো। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম খরচ, রাজস্ব হিসাব, হ্যাঁ অগ্রিম খরচ, রাজস্ব হিসাব, তারপরে ধরো আছে হচ্ছে দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। ঠিক আছে, কি? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হিসাব। দেখে এটা সঠিক উত্তর কে দিতে পারো? দ্রুত অ্যানসার করার চেষ্টা করবে, একেবারে দ্রুত।
দেখো তুমি কি চিন্তা করতে পারো, শুধু সনাতন পদ্ধতিতে যে হিসাব 3 প্রকার আছে এটা পড়ানোর জন্য একটা ক্লাসের প্রয়োজন হয়, এটা পড়াইতে তোমার এত 1 ঘন্টার একটা ক্লাসের দরকার হয়। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই জন্য বেসিক শিখতে হইলে ধৈর্য থাকতে হবে, ধারাবাহিকভাবে সুন্দর করে ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাবো। এই বেসিকে এই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করছি তোমাদের। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো কিছু বেসিক টপিক আলোচনা করব, তারপরে ইন্নালিল্লাহ শেষ। সবাই ঋত্বিকা, আসিফা বলছো কো, শাফি বলছো কো, আর বাকিরা কি পারতেছি না, সীমা বলছো কো, দামানা বলছো কো। এই তো পারা উচিত, এগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা লেভেলের কোশ্চেন। তাহলে এগুলো যদি তুমি পারো তাহলে তুমি বুঝতে হবে যে তোমার বেসিক আলহামদুলিল্লাহ একটু হলো অন্যদের তুলনায় ক্লিয়ার। আজাদ বলছো এ, সবার কাছ থেকে উত্তর চাই, প্রত্যেকে যতজন ক্লাস আছে সবার কাছ থেকে আমি আনসারটা চাই। দেখি কে কে উত্তর করছো না। সবাই সবাই একটু রেসপন্স করবো। হ্যাঁ, এখানে একটু খেয়াল করতে হবে, এই যে স্বাভাবিক জার কি ক্রেডিট হতে পারে না, তার মানে ক্রেডিট হতে পারে না মানে কি হবে, ডেবিট হবে। কি হবে ভাই বলো তো, ডেবিট হবে। আমরা জানি ডেবিট, স্বাভাবিক জার ডেবিট হয় কার কার, সম্পদ আর হচ্ছে কার, সম্পদ আর ব্যয় স্বাভাবিক জার হচ্ছে ডেবিট। এগুলো তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াইছি। সম্পদ আর ব্যয় স্বাভাবিক জার কি ডেবিট, সম্পদ আর ব্যয় স্বাভাবিক জার কি ভাই ডেবিট। আর আয় দায় মূলধন তার স্বাভাবিক জার হচ্ছে ক্রেডিট, আয় দায় মূলধনের স্বাভাবিক জার হচ্ছে কি ক্রেডিট। এইগুলা কিন্তু বেসিক। তাহলে এই যে অগ্রিম খরচ, এই অগ্রিম খরচটা কি ভাই বলো তো তোমার, এই অগ্রিম খরচটা হচ্ছে তোমার সম্পদ। অগ্রিম খরচটা কি, অগ্রিম খরচটা হচ্ছে তোমার সম্পদ। তারপরে দেখো দায়, এটা তো তোমার দায়ই আছে, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যে রাজস্ব, এটা অনেকে আসলে হয়তো এটার সাথে পরিচিত না। এই শব্দটা হচ্ছে আয়বাচক হিসাব। আয়ের আরেকটা নাম হচ্ছে কি, আয়ের আরেকটা নাম হচ্ছে রাজস্ব হিসাব। আয়ের নাম কি, আয়ের আরেকটা নাম হচ্ছে রাজস্ব হিসাব। আয়ের আরেকটা নাম কি, আয়ের আরেকটা নাম হচ্ছে রাজস্ব হিসাব। আয়ের আরেকটা নাম হচ্ছে কি ভাই বলো তো, আয়ের আরেকটা নাম হচ্ছে রাজস্ব হিসাব। প্লিজ কমেন্টে তোমরা অন্য বিষয়ে আলোচনা না করে ক্লাসে মনোযোগী হও, তা না হলে অন্যদেরও আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়, ঠিক আছে। তাহলে আশা করছি জিনিসটা ক্লিয়ার। এখন আমাদের আর একটা বাকি ছিল কি হিসাব, সম্পদ হিসাব। তো সম্পত্তির ক্লাসিফিকেশন কিন্তু আমরা অলরেডি কিন্তু গত ক্লাসে সম্পত্তির ক্লাসিফিকেশন গুলা আলোচনা করে ফেলেছি। অলরেডি সম্পত্তির ক্লাসিফিকেশন গুলো আমরা গত ক্লাসে কি করছি, আলোচনা করে ফেলেছি, তাই না, করছি কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করব। সেটা হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হিসাব, হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। কি প্রক্রিয়া ভাই বলো তো, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পরে আমরা আজকের মতো আমাদের ক্লাস শেষ করব। আর আমাকে একটু কমেন্টে জানাতে হবে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি, কে কে বলতে পারবা। তোমাদের কোনো অপশন দিলাম না। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা, ধরো 2টা 3টা 4টা 5টা 6টা, যতটা ইচ্ছা তুমি বলতে পারো। দেখি কে বলতে পারো হিসাব চক্রের মানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা, তোমাদের কাছ থেকে জানতে চাই। আমাদের পেইড কোর্সের ক্লাস আরেকটা ক্লাস, এই টাইপের আরেকটা ক্লাস কিন্তু ফ্রি হবে আগামীকাল। এরপর কিন্তু পেইড কোর্সের ক্লাসগুলো, এটা কিন্তু এমসিকিউ পেইড কোর্সের ক্লাস, এটা কিন্তু আগামী ক্লাস কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে নিব, ঠিক আছে। তো যে বিষয়টা বলবো জরুরি, যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হইতে চাও, ভর্তি হয়ে নিতে পারো, তারা কিন্তু ভর্তি হয়ে নিতে পারো। এখনো যারা এমসিকিউ পেইড কোর্সে ভর্তি হও নাই, এগুলো নমুনা ক্লাস, ইনশাআল্লাহ এর থেকে আরো বেটার ক্লাস তুমি পাবে। তাহলে দ্রুত বলো তো, কেউ কি বলতে পারবা, কেউ কি জানো না হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা। দেখো তুমি হিসাব বিজ্ঞান পড়ো, হিসাব বিজ্ঞান নিয়ে তুমি পড়ালেখা করতেছো, তুমি হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটাই আসলে ভালো করে বুঝো না, অ্যাকাউন্টিং প্রসেসটা তুমি জানো না, ঠিক আছে, এটা দুঃখজনক। দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে ভাই কয়টা, তো ওই যে একজন বলছে 5টা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। আসলে কি কি সেই জিনিসটা দেখবো, এবং এখান থেকে তুমি, আমি বিশ্বাস করি তুমি অনেকগুলো জিনিস তুমি আইডেন্টিফাই করতে পারবা। তাহলে 3টা ধাপ কি কি, আমি যেভাবে লিখতেছি তুমি ওইভাবে লিখবা, খাতার মাঝামাঝি রাখবা, যেন লেফট এবং রাইট দুই সাইডে কিছু ইনফরমেশন অ্যাড করা যায়। যেমন 1 নাম্বার ধাপটা হচ্ছে লেনদেন শনাক্ত করো। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে প্রথম ধাপ, সে প্রথম ধাপে আমরা কি করব, প্রথম ধাপে হচ্ছে আমরা লেনদেনটা শনাক্ত করি। আমাদের যখন কতগুলো এন্ট্রি দেওয়া হয়, আমরা হিসাব বিজ্ঞানের ফার্স্ট ক্লাসটা দিয়ে কি করি, এটা কি ঘটনা নাকি লেনদেন সেটা আইডেন্টিফাই করি। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, ঠিক।
2 নাম্বার ধাপে আমরা কি করি, লেনদেন যখন শনাক্ত করে ফেলি, আমরা যখন জানি এটা একটা লেনদেন, তখন আমরা কি করি, আমরা এটাকে বিশ্লেষণ করি এবার, যে এটা ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে, আমরা তারিখ কি দিব, ব্যাখ্যা কিভাবে লিখব, কোথায় লিখবো, এগুলো বিশ্লেষণ করি কিনা। তারপরে এটা আমরা লিপিবদ্ধ করি জাবেদা খতিয়ানে। তাহলে দ্বিতীয় ধাপটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। তাহলে দ্বিতীয় ধাপটা কি পাওয়া বলো তো, দ্বিতীয় ধাপটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। দ্বিতীয় ধাপটা কি, লেনদেন লিপিবদ্ধকরণ। তো যখন তুমি লেনদেন লিপিবদ্ধ করতে আসছো, তখন তুমি কিছু কাজ করে নাও। যখন লেনদেনটা লিখো তখন তুমি কি করো, কিছু কাজ করো। কি কাজ করো খেয়াল করো। তখন তোমাকে প্রথমে যে কাজটা করতে হয়, প্রথমে লেনদেনটাকে কি করতে হয়, লেনদেন বিশ্লেষণ করতে হয়। কি করতে হয়, বিশ্লেষণ করতে হয়, লেনদেন বিশ্লেষণ করতে হয়। তাহলে খেয়াল করো, লেনদেন লিপিবদ্ধ করতে গিয়ে তুমি প্রথমে কি করতেছো, লেনদেন বিশ্লেষণ করতেছো। কি করতেছো, লেনদেন বিশ্লেষণ করতেছো। লেনদেন কি করতেছো, বিশ্লেষণ। আচ্ছা, লেনদেন যখন বিশ্লেষণ করা শেষ, তখন তুমি কোথায় লেখো, প্রথমে লেখো কোথায়, জাবেদায় লেখো। তাহলে আমাদের দ্বিতীয় কাজটা কি, জাবেদা ভুক্ত কি করণ, জাবেদা ভুক্তকরণ। তাহলে লেনদেন লিপিবদ্ধকরণ করতে গিয়ে প্রথমে আমরা লেনদেন বিশ্লেষণ করি, তারপরে জাবেদা ভুক্তকরণ করি। জাবেদায় লেখার পর কোথায় লিখি বলো তো ভাইয়া, জাবেদা লেখার পর আমরা খতিয়ান ভুক্ত করি। কি করি, খতিয়ান ভুক্তকরণ করি। কি করি ভাইয়া বলো, খতিয়ান ভুক্তকরণ করি। কি করি ভাইয়া, খতিয়ান ভুক্তকরণ করি কিনা। আচ্ছা, তাহলে খেয়াল করেন তো ভাইয়া, হিসাব বিজ্ঞান প্রক্রিয়াতে আপনি যখন দ্বিতীয় ধাপ পড়তেছেন লেনদেন লিপিবদ্ধকরণ, তখন আপনি এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া নামক আরেকটা শব্দ পাইলেন। লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া পাইলেন আবার। এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা, 3টা। এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা, 3টা। কি কি করেন, প্রথমে লেনদেন বিশ্লেষণ করেন, তারপরে জাবেদা ভুক্ত করেন, তারপরে খতিয়ান করেন কিনা। তাহলে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ 3টা। কোন 3টা ভাই বলেন তো, এই যে 1 2 3 হয়েছে কিনা। লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা পেয়ে গেলেন, 3টা পেয়ে গেলেন, পাইছেন। আচ্ছা, এবার আসেন, যখন আপনি লেনদেন লিপিবদ্ধকরণের 3টা প্রক্রিয়া পাইলেন, এটা লিখতেছেন, এটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় আরেকটা নাম দেওয়া হয়। এটা হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলা হয়, আরেকটা নাম দেওয়া হয়। সেটা কি, এই লেনদেন লিপিবদ্ধকরণকে, অর্থাৎ এই যে 3টা প্রক্রিয়া আপনি পাইলেন, এই 3টা প্রক্রিয়ার আরেকটা নাম আছে। সেই নামটা কি জানেন, এইটার নাম হচ্ছে হিসাব রক্ষণ। কি বলেন তো ভাইয়া, হিসাব রক্ষণ। কি রক্ষণ, হিসাব রক্ষণ। বুঝতেছেন কিনা। তাহলে বলেন তো ভাইয়া, লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ যদি হয় 3টা, তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা, 3টা। তাহলে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ 3টা, হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা, 3টা। কি কি, লেনদেন বিশ্লেষণ, জাবেদা ভুক্তকরণ আর হচ্ছে খতিয়ান ভুক্তকরণ। কথা কি বুঝাইতে পারছি কিনা। তাহলে আমরা আরো একটা প্রক্রিয়া সম্পর্কে জানলাম। 3 নাম্বার কাজ হচ্ছে তথ্য সরবরাহকরণ। 3 নাম্বার কাজটা কি, 3 নাম্বার কাজটা হচ্ছে তথ্য সরবরাহকরণ। এটাই হচ্ছে আমার হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3 নাম্বার কাজ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3 নাম্বার কাজটা কি, লেনদেন এর যে তথ্য, এই তথ্যগুলো কি করা, সরবরাহ করা। কথা কি বুঝতে পারছেন, বুঝতেছেন কিনা, আলোচনা কি বুঝছেন কিনা, এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো। এই যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3টা ধাপ আলোচনা করলাম, 3টা ধাপ পর থেকে আমি আরেকটা ধাপ আলোচনা করলাম, এই বিষয়গুলো বুঝছেন কিনা এই পর্যন্ত একটু বলেন। এখানে কিন্তু অনেক আলোচনা, দেখেন একটা জায়গা থেকে কতগুলো প্রশ্ন উত্তর করতে পারবেন। তাহলে আমরা এখানে কয়টা ধাপ পাইলাম বলেন তো, 3টা ধাপ পাইলাম। কয়টা ধাপ, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3টা ধাপ, লেনদেন বিশ্লেষণ, জাবেদা লেনদেন লিপিবদ্ধকরণ। এই লিপিবদ্ধকরণে আবার 3টা ধাপ, লেনদেন বিশ্লেষণ, জাবেদা ভুক্তকরণ, খতিয়ান ভুক্তকরণ। আপনি একটু চিন্তা করেন না, আপনি যখন একটা জাবেদার অঙ্ক করেন, আপনি ধারাবাহিকভাবে এই কাজগুলো করেন। লেনদেন শনাক্ত করেন, বিশ্লেষণ করেন, জাবেদা লেখেন, খতিয়ানে লেখেন। নিশ্চয়ই বিশ্লেষণ করে ডিরেক্ট খতিয়ানে লিখবেন, আগে জাবেদা লিখবেন, তারপরে খতিয়ানে লিখবেন। এই প্রসেসটাই আপনি সাধারণত ফলো করেন। এবার আসেন, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য করলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য 2 ভাগে ভাগ করে। একটা প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। একটা প্রাথমিক আর একটা কি প্রধান। খেয়াল করেন, এই দুইটাকে একসাথে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য, প্রাথমিক হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য। তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি বলেন তো, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ প্লাস লিপিবদ্ধকরণ। বুঝছেন কিনা। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি, লেনদেনের 1 নম্বরে লেনদেনের পরে কি লিখছেন, লেনদেন বিশ্লেষণ, আর এখানে লিখছেন লেনদেন শনাক্তকরণ। লেনদেন বিশ্লেষণ, লেনদেন শনাক্তকরণ। আচ্ছা, তাহলে কি বললাম বলেন তো, প্রাথমিক উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি, লেনদেন শনাক্তকরণ প্লাস লিপিবদ্ধকরণ। এখন বলা হচ্ছে প্রধান উদ্দেশ্য কি বলেন,
প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহকরণ। ভালো করে খেয়াল করবেন, প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহকরণ। বুঝলেন? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ, কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহকরণ। প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহকরণ। ঠিক আছে? তাহলে এইভাবে পরীক্ষা প্রশ্ন আসলে উত্তর করবেন। এখন আসেন, উদ্দেশ্য জেনে গেলেন, এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে পরীক্ষা, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান। হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট কি? হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট কি? কে বলতে পারবেন বলেন তো? হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট কাকে বলে? কে বলতে পারবেন? হিসাব বিজ্ঞানের মূল ইনপুট বা উপাদান কাকে বলে বলেন? হিসাব বিজ্ঞানের মূল ইনপুট বা উপাদান কাকে বলে বলেন? পাবেন? মূল উপাদান বা ইনপুট, আপনি দেখেন তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া শুরু হয়েছে কিসের মাধ্যমে? নিজেকে কোশ্চেন করেন, হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা শুরু হয়েছে কিসের মাধ্যমে? শুরু হচ্ছে লেনদেন শনাক্তকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? লেনদেন। আচ্ছা, লেনদেন না থাকলে ওটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন, ওটাকে জাবেদা লিখতে পারবেন, ওটা খতিয়ানে করতে পারবেন? পারবেন না তো। তার মানে লেনদেন না থাকলে কিন্তু আপনি কিচ্ছুই করতে পারতেছেন না। তার মানে হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুটটা হচ্ছে কি? হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুটটা হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল ইনপুট বা উপাদান কি? লেনদেন। অনেকে এটা কাঁচামালও বলে। কি বলে? কাঁচামালও বলে। তাহলে কি বলেন তো? হিসাব বিজ্ঞানের মূল ইনপুট বা উপাদান হচ্ছে কি ভাই বলেন তো? লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল ইনপুট বা উপাদান হচ্ছে কি? লেনদেন। আচ্ছা, ভালো করে এবার আসুন হচ্ছে হিসাব বিজ্ঞানের ইনপুট জানলেন, তাই হিসাব বিজ্ঞানের আউটপুট লাগবে না? হিসাব বিজ্ঞানের আউটপুট কি? আউটপুট হচ্ছে, হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী। শুধু আর্থিক বিবরণী বললে ভুল হবে, যেমন বিষয়দায় বিবরণী। আর্থিক বিবরণী তো উপাদান আছে জানেন, বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। তাছাড়াও ধরেন রেওয়া মিল, খতিয়ান, জাবেদা, অনুপাত বিশ্লেষণ, যা যা পড়ছেন হিসাব বিজ্ঞানের যত প্রক্রিয়া সম্পর্কে জানলাম, হিসাব রক্ষণ প্রক্রিয়া সম্পর্কে জানলাম। তাহলে দেখেন ছোট্ট একটা প্রসেস বা আলোচনা, কিন্তু অনেক ধরনের তথ্য কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম। ক্লিয়ার কিনা আপনি বলেন? এই পুরো প্রসেসটা সম্পর্কে আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? এই পুরো প্রসেসটা থেকে দেখেন কত ধরনের তথ্য কিন্তু আপনি জানতে পারলেন। ক্লিয়ার কিনা ভাইয়া বলেন? পুরো প্রসেসটা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই একটু এক বাক্যে রেসপন্স করেন। আমরা ক্লাস শেষ করবো আজকের মতো, এবং আগামীকালকে এরকম আরেকটা চমৎকার ক্লাস হবে ইনশাআল্লাহ। সেটার মাধ্যমে আরো কিছু বেসিক মৌলিক জিনিস আপনি জানতে পারবেন। যারা আজকের ক্লাসটা করছেন, আগের দুইটা ক্লাস করে নিয়ে, এমসিকিউ টোটাল 3টা ক্লাস হচ্ছে, পেড কোর্সের ক্লাস আমরা 4টা ক্লাস ফ্রি করে দিছি সবার জন্য। এটা 3 নাম্বার ক্লাস। আগামীকালকে সেম আরেকটা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি ওখানেও আমরা এরকম কিছু ইউনিক বিষয় বা কিছু ডিফারেন্ট জিনিস আপনাদেরকে শিখাতে পারবো। তো আগামীকালকে ঠিক রাত 9টায়, আজকে যারা ক্লাস করছেন রাত 9টায় আবার অ্যাটেন্ড থাকেন। আর যারা এই চমৎকার ক্লাসগুলো পেড কোর্সে করতে চান, কারণ আমরা আগামীকালকে পরে আমরা পেড কোর্সে ক্লাস করাবো, সো 510 টাকায় কিন্তু আপনি চাইলে সে বেচে বা কোর্সে কিন্তু এখনো ভর্তি হয়ে নিতে পারবেন। 510 টাকায় চাইলে এই পেড কোর্সটাতে আপনি এখনো ভর্তি হতে পারবেন। এসএসসি 24-25 এবং এইচএসসি 24-25 বেচে অনেক স্টুডেন্টরা আমাদের সাথে ভর্তি হয়েছে অলরেডি। তো যারা এখনো ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে নিতে পারেন। আজকের ক্লাসটা বেশি ভালো লাগলো না। কেন ভালো লাগলো না? কারণ কি, আপনি হয়তো এই বিষয়গুলো জানেন না বা আগে থেকে জানেন। দুইটা হবে, আপনি আসলে পড়াটা আনন্দ নিয়ে পড়তে হবে, কারণ আপনি এই যে বেসিক জিনিসগুলো আপনাদের কোন কলেজে কোন স্কুলে এই জিনিসগুলো আপনাদেরকে পড়াইছে, আপনারা বলেন কোন স্কুল বা কলেজে এই জিনিসগুলো পড়াইছে? আসলে খুব সব জায়গায় এগুলো নিয়ে আলোচনা তেমন একটা করা হয় না বা করে না, কিন্তু এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক বা বেসিক জিনিস। এগুলো যখন জানবেন তার অ্যাডভান্স লেভেল অর্থাৎ তার পরবর্তী লেভেলটা আপনার জন্য ইজি হবে বা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই। যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছেন, যারা নোট করছেন, একটু নোটটা আমাদের পেড কোর্স আমাদের অ্যাকাউন্টিং গ্রুপে একটু শেয়ার করে দিবেন। আমরা আপনাদের নোটটা আমাদের পেজে শেয়ার করব। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। যারা এখনো ভর্তি হতে চান হতে পারবেন, এবং আগামীকালকে আমাদের এই পেড কোর্সের 4 নাম্বার ক্লাস হবে ইনশাআল্লাহ 9টায়। আশা করছি সবাই সেই ক্লাসে উপস্থিত থাকবেন। সবাই আজকে এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। কালকে আবার দেখা হচ্ছে সবার সাথে।